হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিউটোরিয়াল পয়েন্ট। তো আজকে আমরা তোমাদের সাথে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কিন্তু আমরা সাধারণত যে ছোট ক্লাসগুলো হয় সেগুলোতে কিন্তু আমরা পড়ি না। সাধারণত আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা আছে সেটা আমাদের ক্লাস 11-এ গিয়ে এটার সাথে আমরা প্রথম পরিচিতি লাভ করি। তো আমাদের মাধ্যমিক পাশ করার পরে কখনো বা আমরা গার্জিয়ানের ইনফ্লুয়েন্সে বা মাস্টাররা আমাদের উদ্বুদ্ধ করে, সেই ইনফ্লুয়েন্সে কিন্তু আমরা সেই রাষ্ট্রবিজ্ঞানটা নেই, বা কখনো কখনো আমাদের নিজেদেরও একটু জানার আগ্রহ হয় যে দেশ কিভাবে চলছে, রাজ্য কিভাবে চলছে, কেমন করে মোদি মমতা এরা কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে একটু জানার আগ্রহবশত আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা ধীরে ধীরে সাবজেক্টের ভেতরে ঢুকি, তখন ধীরে ধীরে নোটস জড়ো হয়, মুখস্থর প্রেশার আসে, এক্সামের প্রেশার, এগুলোর প্রেশারে সাবজেক্টটার যে আসল যে আমাদের ইন্টারেস্টের জায়গাটা সেটা যেন কোথাও হারিয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু আমাদের হয়ে থাকে প্রবলেম। তো আমি চেষ্টা করব যে এই যে প্রবলেমটা আছে, অর্থাৎ তোমাদের থেকে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটার যে দূরত্ব তৈরি হয়ে গেছে, এই দূরত্বটা যেন আমি তোমাদের জন্য কমিয়ে আনতে পারি। তো এই জিনিসটা আমি এই ভিডিওগুলোর মানে আপকামিং যে ভিডিওগুলো আসবে এই চ্যানেলে, তার মাধ্যমে চেষ্টা করব। তো প্রতিটা সাবজেক্টেরই একটা ইউনিকনেস থাকে, যেরকম অঙ্ক বা বিজ্ঞান বা যে কোনো সাবজেক্টই যদি বলি আমরা, প্রতিটা একটা আলাদা আলাদা কিন্তু নিজস্বতা থাকে। তো সমস্যা হয় যে আমরা পলিটিক্যাল সায়েন্সের যে ইউনিকনেস সেটাই বুঝতে পারি না। তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো বোঝার ক্ষেত্রে প্রথমে দেখব আমরা যে কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু আমাদের লাগবে, অর্থাৎ সেই যে সাবজেক্টটা আমরা পড়ছি সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণ একদম ক্লিয়ার আছি। তো এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে যে কনসেপচুয়াল ক্ল্যারিটি আমাদের আছে কিনা। অর্থাৎ আমি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যে কার্যাবলী, তাদের যে ক্ষমতা, সেটা নিয়ে পড়লাম, পড়ার পরে আমি রিলেট করতে পারছি না। সাপোজ যদি দেখি, রিসেন্টলি আমাদের যে ফার্ম বিল অর্থাৎ কৃষি আইন, এটা নিয়ে কিন্তু খুব ডামাডোল হয়েছিল। তো কৃষি আইনটা কি, কেন একটা আইনকে আনার পরে সেটা নিয়ে বিরোধিতা হচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলো, বা সেই আইনটা কিভাবে পাস হলো, এই জিনিসগুলো বাস্তবে যেটা ঘটছে তার সাথে যেন আমার পড়ার মধ্যে একটা মিল খুঁজে পাই। এই জিনিসটা যখন আমরা পাবো তখন কিন্তু আমাদের ইজিলি ইন্টারেস্ট গ্রো করবে। সেকেন্ড থিংস হচ্ছে যে প্রতিটা সাবজেক্ট একটা অ্যাপ্রোচ থাকে, যে আমি এটাকে কোন হিসেবে পড়বো। কোনো কোনো সাবজেক্ট বেশি মুখস্থ করতে হয়, বুঝতে কম হয়। আবার কোনো সাবজেক্ট বুঝতে বেশি হয়, মুখস্থ কম করতে হয়। তো এই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোচটা আমাদের ঠিক করতে হবে। এবং থার্ড থিংস হচ্ছে এটা একটা ডাইনামিক সাবজেক্ট। এবার ডাইনামিক শব্দটা তোমাদের নতুন লাগতে পারে, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট হয় স্ট্যাটিক অথবা ডাইনামিক। এবার স্ট্যাটিক কি, যদি আমরা হিস্ট্রির কথা বলি, হিস্ট্রিকে মোটামুটিভাবে বলতে গেলে একটা স্ট্যাটিক সাবজেক্ট বলা যায়। তার কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে? 1947 সালের 15ই আগস্ট। এবার 1947 সালের 15ই আগস্ট যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এটা আমাদের 10 বছর আগের ছেলেমেয়েরাও যা পড়েছে, আগামী 20 বছর আগামীর যে ছেলেমেয়েরা আসবে তারা কিন্তু একই জিনিস পড়বে। এখানে কিন্তু চেঞ্জেস কিচ্ছু নেই। বাট পলিটিক্যাল সায়েন্সটা ঠিক এরকম না, কিছু কিছু জিনিস এখানে আমাদের স্ট্যাটিক আছে, বাট ডাইনামিক পর্শনের ভাস্ট। যেরকম এখানে কি হয় যে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তে হয়, ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক, আমেরিকার কি সম্পর্ক, পাকিস্তানের কি সম্পর্ক, এগুলি বিষয় নিয়ে আলোচনা করতে হয় এখানে। তো কোনো দেশের সাথে কোনো দেশের সম্পর্ক কিন্তু সবসময় একই রকম থাকে না, কখনো সেটা উন্নতি ঘটে সম্পর্কের, কখনো সম্পর্কের অবনতি হয়। তো এই জন্যই আমাদের আপডেটেড থাকতে হবে, রেগুলার পেপার বা নিউজ মিডিয়ার সাথে আপডেট থাকতে হবে এবং সেগুলো বুঝতে হবে। তো এই জন্য সাবজেক্টটা ডাইনামিক, অর্থাৎ প্রতিদিন এই সাবজেক্টটার যে বিস্তার সেটা কিন্তু চেঞ্জেস হচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু একটা নির্দিষ্ট সীমারেখায় কিন্তু আবদ্ধ না। তো এই জন্য এই যে ডাইনামিক সাবজেক্টগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু একটু বাস্তব একটু ধারণা, বা এই ধারণাগুলো কিন্তু তোমাদের থাকা দরকার, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। তো পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টপিকগুলো আছে, তো সেই টপিকগুলো আমাদের আপকামিং ভিডিওগুলোতে আমরা প্রতিটা টপিক সবিস্তারে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব টোটাল বিষয়গুলো, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে এবং খুব সহজ গল্পের মাধ্যমে যেন তোমরা বিষয়গুলো বুঝতে পারো। তো সেই ভিডিওগুলো আসবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? এবার আমরা যেটা আজকের দিনে করবো সেটা হচ্ছে আমরা এই পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12-এর যে সিলেবাসটা আছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার কারণ কোনো সাবজেক্ট অর্থাৎ একটা বছর, আগামী একটা বছর আমরা পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য পড়ব। তো এবার উচ্চ মাধ্যমিকের জন্য যে পড়ব, তার একটা বছর আমাদের কি কি পড়তে হবে সেটা নিয়ে যদি একটা ক্লিয়ার যদি আমাদের ধারণা না থাকে, আমাদের কিন্তু সমস্যা হবে।
তো এই জন্যই আমি যেটা করব যে আমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি একটু তোমাদের সাথে ডিসকাস করব এবং বোঝার চেষ্টা করব যে সিলেবাসটা আমাদের কিভাবে আমরা কভার করব, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথম চ্যাপ্টার যদি আমরা দেখি সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। আন্তর্জাতিক সম্পর্ক প্রথম চ্যাপ্টারে আমাদের পড়তে হবে। তো আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অনেকেই একটু ভয় পায় যে এগুলো কেমন করে সম্ভব, আমি নিজের সম্পর্কই বুঝতে পারি না, আমার সাথে কার কী সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক বুঝবো কেমন করে। তো চিন্তার কিছু নেই, খুবই সহজ জিনিস। আমাদের যেরকম আমরা যেরকম কি আমরা সমাজবদ্ধ জীব, আমরা মানুষ, আমরা একা একা বাঁচতে পারি না। আমরা বাঁচতে গেলে বিভিন্ন লোকের সাথে আমরা সম্পর্ক তৈরি করি, কারোর সাথে সম্পর্ক তৈরি হয়, কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এভাবেই প্রতিটা দেশের আরেকটা দেশের সাথে সম্পর্ক থাকে। তো একটা দেশের আরেকটা দেশের সাথে যে সম্পর্কটা হয় সেটাই হলো আন্তর্জাতিক সম্পর্ক। যেরকম সাপোজ আমাদের যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, আমাদের যত লোক চেনা পরিচিতি আছে সবাইকে কি আমরা নিমন্ত্রণ করি? করি তো না। কাদের করি? যারা খুব আমাদের কাছের লোক তাদেরকে নিমন্ত্রণ করি। তো এবার কোনো দেশের ক্ষেত্রে কখনো কোনো ক্রাইসিস হলো, এবার দেশের পাশে কে থাকবে, কে হেল্প করবে, কোন দেশ আসবে এগিয়ে, এই জিনিসগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে আন্তর্জাতিক সম্পর্কটা কিন্তু নির্ধারিত হয়। যেমন সাপোজ ভারতের বিগত যে দিনগুলিতে ভারতকে কোন কোন দেশ সাহায্য করেছে, ভারত কিন্তু তাদেরই সাহায্য করবে। রিসেন্টলি মানে গত বছর যদি করোনার ফার্স্ট ওয়েভ আমরা দেখি, করোনার ফার্স্ট ওয়েভে একটা মেডিসিন ছিল যার নাম হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইন, যেটা ম্যালেরিয়ার একটা ওষুধ। সেই মেডিসিনটা কিন্তু ভারতবর্ষের কাছে প্রচুর পরিমাণে ছিল। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলেছিল যে এই মেডিসিনটা করোনার ক্ষেত্রে খুব কার্যকারী। ইউএসএ অর্থাৎ আমেরিকা কি বললো যে ভারতবর্ষ যে ভারত তোমাকে আমার এই মেডিসিনটা তোমরা দিয়ে আমাকে সাহায্য করো। ভারত কিন্তু একবারও ভাবেনি, সে কিন্তু সঙ্গে সঙ্গে মেডিসিনটা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। আমেরিকা এতে প্রচুর লোক কিন্তু প্রাণে বেঁচেছে। সেই যে অবদানটা ভারত আমেরিকার প্রতি করেছিল সেটা কিন্তু আমেরিকা মনে রেখেছিল। এবং এই বছর যখন আমাদের করোনাতে অক্সিজেনের এত ক্রাইসিস, ভ্যাকসিনের এত ক্রাইসিস, আমেরিকা কী করলো? আমেরিকা কিন্তু আমাদের ভ্যাকসিন, আমাদের মেডিসিন ভ্যাকসিন আসছে, আপকামিং ডেসে আসছে, এবং আমাদের যে অক্সিজেন সিলিন্ডার এসব দিয়ে কিন্তু আমাদের হেল্প করেছে। তার মানেটা কি? আমাদের বিপদে যে বন্ধু আমাদের পাশে দাঁড়িয়েছে, আমিও সেই বন্ধুর বিপদে পাশে দাঁড়াবো। এই যে একটা সম্পর্ক, এটা আমরা কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রেও দেখতে পারি। তো এই সম্পর্কটার উপর ভিত্তি করেই কিন্তু এই আন্তর্জাতিক সম্পর্কটা গড়ে ওঠে। তো এই জিনিসগুলোই আমরা সবিস্তারে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। সেকেন্ড অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। তো এখানে বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে কেন, আগে কেন নয়? তার কারণ তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং শেষ হয়েছে কবে? 1945 সালে। তো এর 1945-এর আগে তুমি ভালো করে যদি লক্ষ্য করে দেখবে যে মানে ভারতবর্ষ এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু স্বাধীনতাই লাভ করতে পারেনি। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো কবে? 1947 সালে। তো এর আগে আমাদের পৃথিবীর বেশিরভাগ দেশ পরাধীন ছিল। তো একটা পরাধীন দেশের আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে হতে পারে? সে তো নিজেই স্বাধীন না, সে কেমন করে ঠিক করবে সে আর অন্য দেশগুলোর সাথে কেমন করে রিলেশন তৈরি করবে? সেটা তো সম্ভব না। তো এর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও আন্তর্জাতিক সম্পর্ক ছিল, কিন্তু তার অর্থাৎ তার যে ভাস্টনেস, তার যে বিস্তার অতটা ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের যে বিস্তার প্রসার খুব বিশাল বেড়েছিল, কারণ প্রচুর দেশ স্বাধীনতা পাচ্ছিল, তাদের যে রিলেশন সেগুলো তৈরি করা, তার জন্য কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফেজ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তৃতীয় অধ্যায় যদি আমরা দেখি সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটাকে বলি আমরা ইংরেজিতে ফরেন পলিসি। ফরেন পলিসি কিন্তু এই আন্তর্জাতিক যে সম্পর্ক আছে এরই কিন্তু অঙ্গ। ফরেন পলিসির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোন দেশ কোন দেশের সাথে কেমন সম্পর্ক তৈরি করবে। যেরকম আগেও আমি উদাহরণ দিয়ে বললাম যে আমরা এখন কোনো একটা দেশের বিপদ হয়েছে, সাপোজ আমাদের পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এরকম খুব একটা ভালো সম্পর্ক না। তো পাকিস্তানের সাথে ইন্ডিয়া কিন্তু সবসময় সহযোগিতা করবে না, এটাই স্বাভাবিক। আবার আমেরিকা বা জাপান আমাদের খুব ভালো বন্ধু, তো জাপানে যদি সুনামি হয় আমরা কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে হেল্প করব। তো এটাই হচ্ছে ফরেন পলিসি, এবং ফরেন পলিসি কখনো একদিনে নির্ধারিত হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে বিগত হিস্ট্রি দেখে যে আগে আমাদের সাথে কোন দেশের সম্পর্ক কীরকম ছিল, সেই জিনিসগুলোর উপর বিবেচনা করে কিন্তু আগামী দিনের ফরেন পলিসি নির্ধারিত হয়। ফোর্থ চ্যাপ্টার যদি আমরা দেখি সেটা দেখবো যে সম্মিলিত জাতিপুঞ্জ এবং রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউএনও। এই ইউএনও সাধারণত 1945 সালে এটা স্থাপিত হয়েছিল। কেন স্থাপিত হয়েছিল? কারণ প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, পৃথিবী এই দুটো বিশ্বযুদ্ধ দেখার পর মানে বিভিন্ন দেশ
এর ফলে যে ক্ষতি হয়েছিল পৃথিবীর, চারিদিকে মহামারী, খাওয়ার দাওয়ার নেই, মানে লোকের কাছে ইনকাম নেই, মানে খুব বাজে অবস্থা পৃথিবীর। তো সেই সময় সবগুলো দেশ মিলে ঠিক করলো যে আমরা এই অবস্থায় একটা তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু অ্যাফোর্ড করতে পারি না। তো এবার আমরা কি করব? এবার সব দেশ মিলে একটা সংগঠন তৈরি করলো যার নাম দিল ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তার কাজ কি? তার কাজ হলো যে দেখো, যদি দুটো লোক পাশাপাশি থাকে ঝগড়া কিন্তু লাগবেই, দুটো বাসন যদি পাশাপাশি থাকে ঠোকাঠুকি কিন্তু লাগবেই। তো দুটো দেশ, সেখানে দুটো বাসনে যদি ঝগড়া লাগে, মানুষের যদি ঝগড়া লাগে, দেশে তো অবভিয়াসলি ঝগড়া লাগবে। তো ঝগড়া লাগাটা স্বাভাবিক, কিন্তু সেই ঝগড়া যে যুদ্ধ পর্যন্ত গড়াবে এটা কিন্তু অস্বাভাবিক। তো ইউএনওর কাজ হলো যে সমস্যা হতে পারে, কিন্তু সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। তো ইউএনও মেনলি এই ফাংশনটাই করে থাকে। তো ইউএনের যে কাজকর্মগুলো আছে সেগুলো আমরা আগামী যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আমরা দেখব যে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। তো যেহেতু আমরা রাজনীতি নিয়ে পড়াশোনা করছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, তো মতবাদ ছাড়া এটা হতে পারে না। অর্থাৎ যে মানে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে মেন জিনিসটা কি, সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র মানে হচ্ছে মানে দেশ। তো একটা দেশ প্রথম কবে আবিষ্কার হলো, দেশের কনসেপ্ট কবে আসলো যে একটা দেশ হবে, তার মন্ত্রী পরিষদ থাকবে, তার মানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকবে, এই চিন্তাভাবনা প্রথম কবে আসলো? তো আমরা যদি ইতিহাস ঘাঁটি দেখব যে গ্রিস দেশের যে ইতিহাস আছে সেটা খুব সমৃদ্ধ। সেখানে যে হেরোডোটাস বা তোমাদের হচ্ছে আরও যে বিভিন্ন ইতিহাসবিদ যারা আছে, যেরকম যদি বলি অ্যারিস্টটল, প্লেটো, ঠিক আছে, এই যে চিন্তাবিদ যারা ছিল, গ্রিক যে দার্শনিক পণ্ডিত, তারা কিন্তু প্রথমে এই রাষ্ট্র নিয়ে কিন্তু নাড়াচাড়া শুরু করেছিল, তারা কিন্তু রাষ্ট্র নিয়ে প্রথম আলোচনা শুরু করেছিল। তো পরবর্তীতে কিন্তু সেটি আরও বিস্তার পেতে 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 মার্কস এসছে, আমাদের যে মহাত্মা গান্ধী, গান্ধীবাদ, মার্ক্সবাদ, এগুলো এসছে। এছাড়াও যদি বলি যে ক্যাপিটালিজম, কমিউনিজম, এই জিনিসগুলো কিন্তু এসছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন মতবাদ যে একটা দেশ কোন দিকে আগাবে, ক্যাপিটালিজম হিসেবে আগাবে না কমিউনিজম হিসেবে আগাবে। তো এই মতবাদগুলো আমাদের পড়তেই হবে। তো এর পরের যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে আমাদের 6 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে সরকারের বিভাগসমূহ। এটাকে যদি বলি খুব সহজভাবে, সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার্স, অর্থাৎ যে আমাদের যে মানে পাওয়ার যেটা আছে সেটাকে ভাগ করে দেওয়া। তো এক্ষেত্রে একটা গল্পের মাধ্যমে বা একটা উদাহরণের মাধ্যমে বোঝালে তোমাদের খুব সুবিধা হবে। সেটা হচ্ছে, ধরে নাও যে আমাদের তো প্রথমে এই গণতন্ত্র ছিল না, ডেমোক্রেসি ছিল না, আমাদের প্রথমে কী ছিল? রাজা ছিল, মানে রাজ ব্যবস্থা ছিল। তো রাজার ক্ষেত্রে কি হতো, ধরে নিচ্ছি রাজা একটা দেশের রাজা, সে কি করবে, সে মনে করলো যে আমি একটা নতুন আইন বানাবো। এবার নতুন আইন যদি সে বানায়, এবার সে কি কারো কাছে পরামর্শ নেবে? তার মর্জি, সে নিতেও পারে, নাও নিতে পারে। সে একটা আইন তৈরি করলো যে আমার রাজ্যে কেউ জুতো পরবে না, একটা নতুন আইন তৈরি করলো। রাজা জুতো পরবে কিন্তু আর কেউ জুতো পরতে পারবে না, একটা আইন তৈরি করলো। এবার সে যে আইনটা তৈরি করলো, সে কিসের ফাংশন করলো? সে লেজিসলেচারের ফাংশন করলো, অর্থাৎ যে বিধানসভা, বিধান পরিষদ, আমাদের যে মানে আইনসভার কাজ করলো রাজা। তাহলে সে আইন তৈরি করলো। এবার সে কী করবে, রাজ্যে প্রচুর পুলিশ, পাইক, পেয়াদা এইসব লাগিয়ে দেবে, যে তোমরা ভালোভাবে লক্ষ্য করবে যে কারা কারা জুতো পরছে না, অর্থাৎ কারা কারা জুতা পরছে আর পরছে না। যারা জুতা পরছে না তো ঠিক আছে, যারা জুতা পরছে ভুল করে, তাদেরকে আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের শাস্তি দেবো। তো এইরকমভাবে একটা লোক হয়তো জুতো পরে বেরিয়েছে, তাকে ধরে নিয়ে এসছে পাইক। পাইক এসে বললো যে রাজাবাবু, ইনি কিন্তু জুতো পরেনি। এবার রাজা কোন কাজ করবে? এবার রাজা সেজে যাবে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে যে আইনটাকে ফলো করায়, অর্থাৎ আমাদের এক্সিকিউটিভ কারা? পুলিশ অফিসার, সরকারি অফিসার যারা আছে। তো রাজা কি হলো, এখানে এক্সিকিউটিভ হয়ে গেল, আইন ফলো করাচ্ছে। ও তুমি জুতো পরো নি, তাহলে তুমি কি এখন, আমি তো বিচার করতে পারবো না, এখন আমি এখন কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছি বা আমি একটু ঘুরতে যাচ্ছি, একে জেলে কারাগারে বন্দি করে দাও। পুলিশ কী করে, কেউ দোষ করলে কারাগারে বন্দি করে। রাজাই এখানে কিন্তু এটা করছে। তো রাজা প্রথমে আইন তৈরি করলো, সে লেজিসলেচারের কাজ করলো। তারপর রাজা কী করলো, একজন যে দোষ করেছে তাকে জেলে বন্দি করে দিল। সে কী কাজ করলো? এক্সিকিউটিভের কাজ করলো। পরের দিন সকালে সভা বসলো, সবাই বললো যে মহারাজ, কালকে একটা লোক জুতো পরেনি, ওর তো বিচারটা বাকি আছে। তখন রাজা বললো যে ঠিক আছে, ওকে ধরে নিয়ে আসো, ওই জেল থেকে নিয়ে আসো ওকে, ওর বিচার হবে। এবার রাজা ওর বিচার করলো। তো রাজা এখানে কী কাজ করলো? জুডিশিয়ারি, অর্থাৎ রাজা এখানে বিচারও কিন্তু করলো। তো একটা রাজা তিনটে কাজ করছে, সে এক্সিকিউটিভেরও কাজ করছে, লেজিসলেচারেরও কাজ করছে, জুডিশিয়ারিরও কাজ করছে। সে আইন তৈরি করছে, আইন ফলো করাচ্ছে এবং বিচারও সে করছে। তো তিনটে জিনিস কিন্তু রাজা করছে। এই জন্যই কিন্তু বলা হয় এটাকে একনায়কতন্ত্র, অর্থাৎ তার যা মর্জি সে তাই করবে। আমাদের সাধারণ লোকের কোনো ইচ্ছার মানে আমাদের কি ইচ্ছা, আমরা কি চাই, আমাদের কি ভালো লাগে, সেই সব নিয়ে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই। তার যা ভালো লাগে সে আমাদেরকে দিয়ে তাই ফলো করাবে, সে সেটাই করবে। তো এই জন্যই তো এই জিনিসটা তো আনপপুলার, আজকের দিনে এগুলো কিন্তু চলে না।
তো এই জন্য কি তৈরি হলো, যে ডেমোক্রেসি তৈরি হলো, যে গণতন্ত্র, জনগণের মতে সরকার তৈরি হবে। তো এই যে ডেমোক্রেসি, আমাদের যে ইন্ডিয়ান যে ডেমোক্রেসি আছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এতে কি দেখা যায়, এতে আমাদের তিনটা ফাংশন হয়েছে, অর্থাৎ যে সরকারের যে বিভাগসমূহ, এখানে তিনটা ভাগে ভাগ করেছে সরকারের বিভাগটাকে। প্রথম ভাগ হচ্ছে যেটা হচ্ছে আমাদের লেজিসলেচার, অর্থাৎ যেটা আইন তৈরি করবে। আমাদের নেতা মন্ত্রীরা, আমরা কি করি, নেতা মন্ত্রীদের ভোট দিই, তারা পার্লামেন্টে যায়, বিধানসভা বা আমাদের লোকসভায় যায়, তারা সেখানে গিয়ে তারা আইনটাকে তৈরি করে। এটা হচ্ছে তাদের আইন প্রণয়ন বিভাগ, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের লেজিসলেচার। আইনটা তৈরি হলো, এবার আইন তো তৈরি হলে হবে না, এবার তো আমাদের যে সংবিধানের বা বিভিন্ন বইয়ে তো আমাদের লেখা আছে যে বাইক চালাতে হবে হেলমেট পরে। কজন হেলমেট পরে বাইক চালায়? আইনটাকে তো মানাতেও হবে, কারণ আইনটা তো ফলো করাতে হবে, নাহলে তো সমস্যা হয়ে যাবে। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ বসে আছে, কে হেলমেট পরছে না, এগুলো তাদের কাজ হলো লক্ষ্য রাখা। যে হেলমেট না পরে আসলো, পুলিশ তাকে ধরলো যে তুমি হেলমেট পরোনি, তোমাকে ফাইন দিতে হবে বা তোমাকে এই পানিশমেন্টটা তোমাকে করা হবে। তো পুলিশ যে এখানে কাজটা করছে সেটা কিন্তু হচ্ছে এক্সিকিউটিভের কাজ, অর্থাৎ তার কাজ কি, তার কাজ হচ্ছে আইন বা রুল ফলো করানো। তো সে এক্সিকিউটিভের কাজ করলো। এবার দেখা গেল এই এক্সিকিউটিভের যে কাজটা আছে সেটা ফলো করাতে গিয়ে একটু প্রবলেম হলো। প্রবলেমটা দুরকম হতে পারে। একরকম হতে পারে যে পুলিশটা যে ফলো করালো আইনটা, পুলিশটা এরকম করলো যে লোকটা সত্যি হেলমেট পরে যাচ্ছিল, পুলিশটা কী করলো, যে চুপ তাকে তার নামে একটা মিথ্যা মামলা দিয়ে দিল, যে না তুমি হেলমেট পরোনি, বললো যে ঠিক আছে তোমাকে যদি বাঁচতে হয় আমাকে 200 টাকা দাও সাইড থেকে পকেটের নিচ দিয়ে, আমি তোমাকে ছেড়ে দেবো। লোকটা কিন্তু হেলমেট পরেছে, তাও কিন্তু বাধ্য হয়ে পুলিশকে 200 টাকা দিতে বাধ্য হলো। তার মানে এটা কি হলো, একটা ইনজাস্টিস হলো। এবার লোকটা কোথায় যাবে, এরকম তো কেউ হওয়া উচিত। কারণ আমাদের যদি রাজা কি হতো, আর সেই সময় রাজা একা, রাজা কী করলো, আমাদেরকে সাজা দিল। এবার আমরা রাজা রাজা আমাদেরকে ভুলভাবেই সাজা দিল, আমরা কাকে নালিশ করব? রাজাকেই নালিশ করব। তাহলে কি বিচার পাওয়া সম্ভব? সম্ভব না। এই জন্যই এক্সিকিউটিভের থেকে জুডিশিয়ারি আলাদা। এবার আমরা একটা সেই সাধারণ লোকটা যার কাছ থেকে পুলিশ অন্যায়ভাবে 200 টাকা নিল, সেই কোথায় যাবে? আদালতে যাবে, যে মাইলর্ড আমার কাছ থেকে উনি মানে অন্যায়ভাবে 200 টাকা নিয়েছে। এবার সেখানে এক্সিকিউটিভেরও বিচার হবে। এক্সিকিউটিভের কাজ আইন ফলো করানো, কিন্তু এক্সিকিউটিভ যদি আইন ফলো করাতে গিয়ে যদি অপরাধ করে, তাহলে তারও কিন্তু বিচার হবে। সেটা কে করবে? আমাদের বিচার ব্যবস্থা, অর্থাৎ আমাদের যে মানে আমাদের যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এরা যে আছে, বা ডিস্ট্রিক্ট কোর্ট, এরা সেই কাজটা করবে, আমাদের জুডিশিয়ারি। আরেকটা ক্ষেত্র হতে পারে যেখানে হয়তো পুলিশটা ঠিক কাজই করছে, লোকটা হেলমেট পরেনি, পুলিশ আটকেছে, লোকটা কি করেছে, পুলিশকে উল্টো মার দিয়ে পালিয়ে গেছে। এবার কি লোকটার বিরুদ্ধে অ্যাকশন নেবে না পুলিশ? অবশ্যই নেবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পুলিশ গিয়ে লোকটার বিরুদ্ধে স্টেপ নেবে কোর্টে। তো এটা হচ্ছে আমাদের জুডিশিয়ারির কাজ। তাহলে দেখো, একজন আইন তৈরি করছে লেজিসলেচার, একজন আইন ফলো করাচ্ছে এক্সিকিউটিভ, আর আরেকজন আইনটা যে মানছে না, তাকে আইন না মানার জন্য পানিশমেন্ট করছে, সেটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি। তো গভর্নমেন্টের যে এই তিনটে অর্গান আছে, এই তিনটে অর্গান কিন্তু এভাবে কাজ করছে, যাতে আমাদের এই মানে যে পাওয়ার আছে, সেই পাওয়ারের যেন এককেন্দ্রীকরণ না হয়, মানে পাওয়ারটা যেন একজনের হাতে না থাকে, সেটাকে ডিভাইড করে দেওয়া হলো। এতে কি হবে, একজন মানে দায়বদ্ধ থাকবে, যে আইন তৈরি করলো সেও দায়বদ্ধ থাকবে, যে আইন ফলো করাবে সেও দায়বদ্ধ থাকবে, যে না আমি তো রাজা না, যে আমার যা মন চায় আমি তা করতে পারবো না। এতে কি হয়, একটা ডেমোক্রেসি স্ট্রঙ্গার হয়। নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়, সেটা হচ্ছে ভারতের শাসন বিভাগ, অর্থাৎ এখানে আমরা এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করেছি। ভারতের শাসন বিভাগের মধ্যে যেরকম এক্সিকিউটিভ কারা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গভর্নর, আমাদের প্রেসিডেন্ট, এরা। তো এবার আমাদের কনফিউশন থাকে যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কার কি কাজ। সে তো বুঝলাম যে রাজ্যে মমতা, কেন্দ্রে মোদি, রাজ্যে রাজ্যপাল, কেন্দ্রের প্রেসিডেন্ট। বাট বাট যখন একটা প্রবলেম হবে, মমতার কতটুকু পাওয়ার? এবার সাপোজ ধরে নাও যেরকম কোনো একটা সিচুয়েশন হলো, যেরকম সাপোজ এই যে ব্যাপারটা হলো যে আমরা দেখলাম কিছুদিন আগে যে ঝড়টা হলো যশ। এবার যশ ঝড়ে তো পশ্চিমবঙ্গের ক্ষতি হলো। তো এবার এখানে অ্যাকচুয়ালি ক্ষতিপূরণটা কে দেবে? কেন্দ্র দেবে না রাজ্য দেবে? এই ব্যাপারগুলো বোঝার ব্যাপার আছে। কি এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের যে সংবিধান আছে সেখানে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়েছে, যে কে কোনটা করবে, কার কোনটা এখতিয়ার, কে কোন ট্যাক্স নেবে, এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগে কার কোনটা শাসন করার অধিকার, সেই জিনিসটা আমরা এই জায়গাটায় পড়ব। অষ্টম অধ্যায় হচ্ছে ভারতের আইনসভা, অর্থাৎ ভারতের যে পার্লামেন্ট, মানে আমাদের যে আইন তৈরি হয় সেটি কীভাবে তৈরি হয়। যেরকম ইন্ডিয়ান পার্লামেন্ট যদি দেখি, যেটা কেন্দ্রে আছে, দিল্লিতে অবস্থিত, সেটাতে দুটো কক্ষ থাকে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। তো লোকসভা, রাজ্যসভা দুটো কক্ষর কি দরকার ভাই? একটা কক্ষ করলেই তো হয়। দুটো কক্ষর কি ইম্পর্টেন্স, সেই জিনিসগুলো বুঝতে হবে। তো এই জিনিসটা জানতে হবে আমাদের। এছাড়াও যে আমাদের প্রতিটা রাজ্য আছে, রাজ্যে প্রতিটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, বিধানসভা। তো তারা কেমন করে কাজ করে, কেমন করে একটা আইন তৈরি হয়,
আমি এমএলএ হয়ে গেছি বিধানসভাতে, আমি বললাম কালকে থেকে কেউ জুতো পরতে হবে না, আইন কি হয়ে যাবে? কখনো হবে না। তো কেমন করে আইনটা তৈরি হয় সেই জিনিসগুলো বা কেমন করে সেটা ইমপ্লিমেন্ট হয় সেই জিনিসগুলো আমরা এই অষ্টম অধ্যায়ে পড়বো। নবম অধ্যায়ে পড়তে হয় ভারতের বিচার বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান জুডিশিয়ারি। ভারতের বিচার বিভাগ যেরকমভাবে বিভক্ত, যেরকম সুপ্রিম কোর্ট, রাজ্যে আছে হাইকোর্ট, আমাদের ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। তো বিচার বিভাগের ক্ষেত্রে যেটা আমাদের মাঝে মাঝে কনফিউশন হয় যে সাপোজ দুটো রাজ্যের মধ্যে যুদ্ধ লেগে গেল, যেরকম আমরা দেখেছি যে কাবেরী নদী যে আছে দক্ষিণ ভারতে, তোমরা জেনে থাকবে কাবেরী নদী গেছে দুটো রাজ্যের উপর দিয়ে, একটা হচ্ছে আমাদের কর্ণাটকা আর একটা হচ্ছে তামিলনাড়ু। তো এই দুটো রাজ্যের উপর দিয়ে যেহেতু গেছে, তো তামিলনাড়ু বলে যে আমার রাজ্যের উপর দিয়ে বেশি এসছে, কর্ণাটক বলে আমার রাজ্যের উপর দিয়ে বেশি আসছে, আমার এত জল পাওয়া দরকার, আমার এত জল পাওয়া দরকার, দুটো রাজ্যের মধ্যে তুমুল ঝগড়া। তো এই যে এবার দেখো কর্ণাটকের একটা যে বেঙ্গালুরুতে হয়তো হাইকোর্ট আছে, অবশ্যই হাইকোর্ট আছে, আবার যে তামিলনাড়ু আছে তার চেন্নাই হাইকোর্ট আছে। তো তামিলনাড়ুর হাইকোর্ট আর কর্ণাটকার হাইকোর্ট কিন্তু কাজ করবে না এক্ষেত্রে। এক্ষেত্রে কি হবে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে যেই আওতায় যে কেসগুলো আসবে সেগুলো বিচার করবে তামিলনাড়ু হাইকোর্ট, আবার কর্ণাটক রাজ্যের মধ্যে যে কেসগুলো আসবে সেগুলো বিচার করবে কর্ণাটক হাইকোর্ট। এবার যখন দুটো রাজ্যের মধ্যেই ঝগড়া তখন সেটা চলে যাবে সুপ্রিম কোর্টে। তো এই যে ডিফারেন্সটা, যে কার আওতায় কতটুকু এরিয়া, যেরকম আমাদের যে কলকাতা হাইকোর্ট আছে, আমাদের রাজ্যের সমস্ত কেস ডিসমিস করে কলকাতা হাইকোর্ট, কিন্তু এর সাথে সাথে আন্দামান নিকোবরে কিন্তু কোনো হাইকোর্ট নেই। আন্দামান নিকোবরেও যে কেসগুলো হয় সেগুলোও দেখে কলকাতা হাইকোর্ট। তো কার কতটা আওতা, কার কতটা ক্ষমতা, তো এই জিনিসগুলো নিয়েই আমরা বুঝবো যে হাইকোর্টের ক্ষেত্রে কি। নেক্সট যে দশম অধ্যায় আছে অর্থাৎ সর্বশেষ অধ্যায়, সেখানে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, এটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। তো স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা কিছুই না, সেটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। লোকাল সেলফ গভর্নমেন্ট কি, কারণ যখন আমাদের দেখো সংবিধানটা চালু হলো, আমরা স্বাধীন হলাম, একটা প্রবলেম দেখা গেল যে আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তো আছে, কিন্তু তারা কিন্তু ঠিকঠাক একদম মানে গ্রাসরুট অর্থাৎ মানে ভূমি তৃণমূল লেভেল পর্যন্ত কিন্তু সেটা গভর্নেন্স কিন্তু দিতে পারছিল না। তো সেখানে লক্ষ্য করা গেল যে লোকাল যদি কিছু রিপ্রেজেন্টেটিভ থাকে তারা কিন্তু ঠিকঠাক জায়গাটা চালাতে পারবে। তার জন্য গ্রামাঞ্চলে তৈরি হলো গ্রাম পঞ্চায়েত, শহরাঞ্চলে তৈরি হলো মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা। তো গ্রাম পঞ্চায়েতের আবার তিনটা ভাগ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারা কেমন করে কাজ করে তোমাদের নিশ্চয়ই যাদের গ্রামে বাড়ি আছে তোমরা নিশ্চয়ই এই ফরম্যাটের সাথে যেহেতু মানে জানো ব্যাপারটা। যাদের আবার শহরাঞ্চলে বাড়ি তারা আবার এই জিনিসটা লক্ষ্য করে না। তারা কি লক্ষ্য করে, তাদের আবার ওয়ার্ড আছে, এক একটা প্রতিটা ওয়ার্ডে কাউন্সিলর আছে। তো এই কাউন্সিলর বা গ্রাম পঞ্চায়েত কি আওতায় কাজ করে, তাদের কি ক্ষমতা, তা কিভাবে তারা জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে, কিভাবে তারা যে তাদের লোকালিটি যেন ভালো থাকে সেই জিনিসটা এনশিওর করে, এই জিনিসগুলো আমরা দশম অধ্যায়ে দেখতে পাবো। তো এই তো ছিল মোটামুটি আমাদের ক্লাস 12-এর যে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে রাষ্ট্রবিজ্ঞান, তার একটা ওভারভিউ আমি তোমাদের দিয়ে দিলাম। তো পরবর্তীকালে আমরা এই প্রতিটা যে চ্যাপ্টার আছে, যেরকম প্রথম আছে আন্তর্জাতিক সম্পর্ক আর বিবর্তন, এই চ্যাপ্টার নিয়ে ডিটেলসে আমরা একটার পর একটা ভিডিও আনতে থাকবো, যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে খুব সুবিধা হয়। একদম জলের মতো আশা করবো তোমাদের এই জিনিসগুলো বুঝতে পারবে এবং এতে তোমাদের এক্সামের ক্ষেত্রে হেল্প করবে। এবং এছাড়াও আমরা স্ট্র্যাটেজি বা বিভিন্ন বিভিন্ন টাইপের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও আগামী দিনে আরও আসছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।